আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকে ক্লাস হবে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসা, সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, যার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস বা ব্যবসায় পরিচিতি। সেই বিষয়ের একটি ক্লাস আজকে অনুষ্ঠিত হবে। তোমাদের এই ক্লাসটি আজকে ইন্ট্রোডাকশন টু বিজনেস বা ব্যবসায় পরিচিতির একটি অধ্যায়ের ক্লাস আমি নেব। তোমাদের সাথে আজকে ক্লাসে থাকবো। আমার সাথে তোমাদের অবশ্যই এর আগে আর কোনো ক্লাস হয়নি। এর আগে আমার যারা কলিগ ছিলেন বা অন্যান্য যারা শিক্ষক আছেন তারাই তোমাদের সাথে তোমাদের ক্লাসগুলো নিয়েছেন। আজকে তোমাদের ক্লাস নেব আমি, রৌনক জাহান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। আসলে তোমাদের সাথে আমাদের তো স্বাভাবিকভাবে ক্লাসেই দেখা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এই সাময়িক অসুবিধার কারণে বিষয় এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আসলে আমাদের স্বাভাবিকভাবে ক্লাসের ছাত্র শিক্ষকের যে দেখা হওয়ার মাধ্যমে বা আলাপ পরিচয়ের মাধ্যমে যেভাবে একটা ক্লাস শুরু করা দরকার, আমরা আসলে সেভাবে হয়তো পারছি না। সেই জন্য আসলে তোমরাও যেমন একটু দ্বিধাদ্বন্দ্বে আছো, আমরাও তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তবে আমরা চেষ্টা করছি তোমাদের পড়াটা চালিয়ে নিতে। ইনশাল্লাহ এই পরিস্থিতি সবসময় থাকবে না। পরিস্থিতির উন্নতি হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমার ক্লাসে অবশ্যই দেখা হবে। তো আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়ের নাম হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তোমরা যখন ব্যবসা সংগঠনের প্রকারভেদ পড়েছ বা ব্যবসা সংগঠনের প্রকারভেদ যে অধ্যায় আছে, সেখানে পড়তে যেয়ে আমরা জেনেছি যে মালিকানার ভিত্তিতে আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের হতে পারে। তার মধ্যেই একটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান। এছাড়া অন্যান্য ভাগগুলোর মধ্যে আছে অংশীদারি সংগঠন, তারপর আছে যৌথ মূলধনী প্রতিষ্ঠান, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি, রাষ্ট্রীয় সংগঠন ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসায় আলোচনার সুবিধার্থে প্রথমে আমরা জেনে নেই এক মালিকানা ব্যবসায় বলতে আসলে কি বোঝানো হয় বা কি বুঝে থাকি। তোমরা লক্ষ্য করো, স্লাইডে দেয়া আছে, দেখো, একক ব্যক্তির মালিকানায় গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলা হয়ে থাকে। এরূপ ব্যবসায়ের মালিক নিজেই মূলধন যোগান দেয়, ঝুঁকি বহন করে এবং মুনাফা ভোগ করে থাকে। আসলে এক মালিকানা ব্যবসায় নামটা থেকেই কিন্তু আমরা ধারণা নিতে পারি যে আসলে যেই প্রতিষ্ঠানের মালিক একজন, তাকেই বলে এক মালিকানা ব্যবসায়। এবং শুধু মালিক তিনি একা তাই নন, প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব এই একজন ব্যক্তি পালন করে থাকেন। এবং এইরূপ ব্যবসায়, অর্থাৎ এই এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে যে মূলধনের প্রয়োজন হয়, সেই মূলধনের যোগানো দেন মালিক নিজেই এবং ঝুঁকিও বহন করেন তিনি। এবং আমরা জানি যে ঝুঁকি বহনের সাথে মুনাফা সম্পর্কিত, দুইটা সম্পর্কযুক্ত। ঝুঁকি না থাকলে সেখানে মুনাফার প্রশ্ন থাকে না। এই যে এরূপ ব্যবসায়ের মালিক কিন্তু তিনি একাই এই ঝুঁকিটা বহন করেন এবং ঝুঁকির বিপরীতে যে মুনাফাটা সেটাও তিনি একাই ভোগ করে থাকেন। এখন আমরা জানি যে ঝুঁকি কাকে বলে। আসলে ঝুঁকি হচ্ছে সেটাই যে ব্যবসা করলে যে সবসময় লাভ হবে তা কিন্তু নয়। লাভও হতে পারে, লোকসানও হতে পারে, অর্থাৎ মুনাফাও হতে পারে, আবার প্রতিষ্ঠানের লোকসানও হতে পারে। সেই ক্ষেত্রে এরূপ ব্যবসায়ের মালিক যিনি থাকেন তিনি একাই কিন্তু মুনাফাও ভোগ করেন তিনি একা। আবার যদি ব্যবসায় লোকসান হয় তাহলে সেই লোকসান বা ক্ষতিও কিন্তু তিনি একাই তার দায়টা বহন করে থাকেন। অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানে বা এই ধরনের ব্যবসায় ক্ষেত্রে এক ব্যক্তির উপরেই সবকিছু নির্ভর করে, যিনি
এই ব্যবসার মালিক তার উপরই সবকিছু নির্ভর করে। তিনি যেভাবে গঠন করবেন, যেভাবে নিয়ন্ত্রণ করবেন, যেভাবে পরিচালনা করবেন, সেভাবে এই এক মালিকানা ব্যবসায় চালানো হয়ে থাকে এবং এর ফলশ্রুতিতে এইরকম প্রতিষ্ঠানের যে পরিমাণ মূলধনের দরকার হয় বা যে ঝুঁকি বহন করার দরকার হয় তার সবকিছুই তিনি বহন করেন। এক্ষেত্রে তিনি কিন্তু অন্য কারো উপর এই ঝুঁকি দায়িত্ব দিতে পারেন না, বা লোকসান হলে সেই লোকসানের দায়িত্ব যেমন দিতে পারেন না, তেমনি মুনাফার অংশও কাউকে দেন না। এটাই হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের মূল কথা। এক মালিকানা ব্যবসায়ী নিজেই আসলে ব্যবসায়ের পরিকল্পনা প্রণয়ন করেন এবং এই ব্যবসার সফলতার জন্য যে নানান ধরনের নিয়ন্ত্রণ কার্য সেগুলো কিন্তু তিনি সম্পাদন করেন। আমরা যদি বিখ্যাত দুই একজন মনীষীর সংজ্ঞা আলোচনা করি, তাহলে আমরা একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করি। যেমন বিসি হুইলার বলেছেন, একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়ী হলো এক মালিকানা ব্যবসায়। অর্থাৎ আমরা যেই কথাটা এখানে লিখেছি তিনি কিন্তু আসলে সেই কথাটাই বলেছেন যে একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়ী হলো এক মালিকানা ব্যবসা। এই সংজ্ঞাটাই আসলে সর্বজন গ্রাহ্য একটা সংজ্ঞা। তবে এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে কিন্তু আমরা দেখতে পারি যে আসলে এক মালিকানা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য থাকে বা কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতেই যে কোনো ব্যবসাকে এক মালিকানা ব্যবসায় বলা হয়ে থাকে, সেগুলো কিন্তু এই সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর এইটা কিন্তু খুব স্বাভাবিক যে যখন আমরা কোনো কিছুর সংজ্ঞা পড়ব তখন যদি আমরা সংজ্ঞাটাকে ভালোভাবে বিশ্লেষণ করি তাহলেই কিন্তু মানে সংজ্ঞাতে যে বিষয় সম্পর্কে বলা হয়েছে সেই বিষয়ের বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। অর্থাৎ সংজ্ঞাটাকে যদি আমরা একটু ভেঙে আলোচনা করি বা একটু ভেঙে দেখি, অর্থাৎ কি ভাগে ভাগে আলোচনা করে দেখি, তাহলেই কিন্তু সেই জিনিসের বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে আমরা দেখতে পাই। তবে সাধারণভাবে এক মালিকানা ব্যবসা হচ্ছে এক মালিকানায় গঠিত নিয়ন্ত্রিত, যিনি এককভাবে মূলধন সরবরাহ করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং মুনাফা ভোগ করেন, সেরূপ ব্যবসাকেই বলা হচ্ছে এক মালিকানা সংগঠন। বা আমরা এটা অন্যভাবেও বলতে পারি যে কোনরূপ অংশীদারিত্ব সৃষ্টি না করে একক ব্যক্তি মূলধন সরবরাহ ও ঝুঁকি গ্রহণের মাধ্যমেই এই এক মালিকানা ব্যবসায় গঠন করেন। তবে মালিক একাই কিন্তু প্রতিষ্ঠানের সকল কাজ করতে পারেন না, এজন্য তিনি কর্মচারী নিয়োগ করে তাদের সাহায্যে দৈনিক কর্মকাণ্ড চালিয়ে থাকেন। কর্মচারী নিয়োগ করলেও কিন্তু একক মালিকানায় এরূপ ব্যবসা পরিচালনা করলে এক মালিকানার ক্ষেত্রে কোনরূপ ক্ষতি হয় না। এই ছিল এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বোঝাই সেটা নিয়েই আমরা তখন আসলে আলোচনা করলাম, যে আমরা মোটামুটি এটা সংজ্ঞা থেকে আমরা মোটামুটি এটা বুঝেছি যে আসলে একজন মাত্র ব্যক্তি যে প্রতিষ্ঠান গড়ে তোলেন, নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, সেই প্রতিষ্ঠানের মূলধন যোগান দেন, ঝুঁকি বহন করেন, মুনাফা ভোগ করেন, তাকেই বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা। সাধারণভাবে বলতে গেলে একক ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসাকেই বলা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। তাহলে এক মালিকানা ব্যবসায় কি কি বৈশিষ্ট্য আছে যেটার কারণে কিনা এই এক মালিকানা ব্যবসায়কে অন্যান্য ধরনের সংগঠন থেকে ভিন্ন করা যায়? চলো আমরা দেখে নেই কি কি বৈশিষ্ট্যের কারণে এক মালিকানা ব্যবসায়কে অন্য সংগঠন থেকে আলাদা করা যায়। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। প্রথমেই আছে সহজ গঠন প্রক্রিয়া। আসলে এক মালিকানা ব্যবসায় গঠন করতে কোনো আইনগত জটিলতা মানতে হয় না, তাই যে কোনো ব্যক্তি তার সামান্য মূলধন নিয়েই এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। তবে আইনের কোনো জটিলতা না থাকলেও কিন্তু একজন ব্যবসায়ীকে দেশের সরকারের প্রচলিত আইন কানুনগুলো মেনে চলতে হয়। এরপরে আছে একক মালিকানা। আমরা একটু আগেই পড়েছি যে এই ব্যবসার মালিক একজনই থাকেন এবং তিনি মূলধন যোগান দেন, তিনি মূলধন সরবরাহ করেন, পরিচালনাও তিনি করেন এবং যদিও তিনি কর্মী নিয়োগের মাধ্যমে তার কর্মকাণ্ড চালান, তথাপিও কিন্তু তার মালিকানার ক্ষেত্রে কোনরূপ অংশীদারিত্ব বা কোনরূপ সমস্যার সৃষ্টি হয় না, মালিকানা এককভাবে তারই থাকে। এরপর আছে মূলধন সরবরাহ। এই ব্যবসার মালিক নিজের তহবিল থেকে সাধারণত মূলধন সরবরাহ করে থাকে। মূলধনের পরিমাণ কম হলেও এই ব্যবসা গঠন করা যায়, তবে মালিক কিন্তু ঋণের মাধ্যমেও তার ব্যবসার মূলধন সংগ্রহ করতে পারবেন। এরপরে আছে 4 একক
পরিচালনা। মালিক একাই এই ব্যবসায় পরিচালনা করেন, তবে নিজের সুবিধার জন্য তিনি কর্মচারীও নিয়োগ করতে পারেন। কর্মচারী থাকলেও কিন্তু মালিক নিজেই পরিচালনার মূল দায়িত্বগুলি পালন করে থাকেন। এরপরে আছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণে আসলে মালিককে কাউকে ডাকতে হয় না বা কারো মত নিতে হয় না বলে দ্রুতই তিনি তা গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব যে যৌথ মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠানে কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে অনেককে একত্রিত হয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যার ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা একটু ধীরস্থির হয় বা একটু বেশি সময় লেগে যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না, কিন্তু এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এরপরে আছে অসীম দায়। এক মালিকানা ব্যবসায় যতটুকু দায় সৃষ্টি হয় তার সবটুকুই কিন্তু মালিককে বহন করতে হয় এবং এটি অসীম, এটার কোনো সীমা নির্দিষ্ট করা যায় না। যেহেতু মালিক একজনই থাকেন, তাকেই অসীম দায় বহন করতে হয়। অন্য কারো উপর আসলে ব্যবসার দায় দায়িত্ব হস্তান্তর করা কখনোই সম্ভব হয় না বা কখনোই যায় না। এরপরে আছে একক ঝুঁকি। মুনাফার বিপরীতে আসলে ঝুঁকিও বহন করতে হয়। মালিক যেমন মুনাফা ভোগ করেন, তিনি ঝুঁকিও বহন করেন, কিন্তু যেহেতু মালিক তিনি একাই থাকেন, এই জন্য সম্পূর্ণ ঝুঁকি তাকে একাই বহন করতে হয়। অন্য কেউ কিন্তু তার ঝুঁকি বহনের কাজে তাকে সাহায্য করে না। সম্পূর্ণ একক ঝুঁকিতেই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে গড়ে তোলেন এবং পরিচালনা করে থাকেন। এরপরে আছে ক্ষুদ্রায়তন। এই ব্যবসায়ের মালিক একাই মূলধন সরবরাহকারী বলে আসলে মূলধনের পরিমাণ কম হয় এবং ব্যবসায়ীর প্রতিষ্ঠানের আয়তনটাও মানে সাইজটা আর কি, এখানে আয়তন বলতে সাইজের কথা বোঝানো হয়েছে, সাইজটা ছোট হয়, অর্থাৎ কি ছোট আকারের উৎপাদন বা অল্প উৎপাদন, স্বল্প উৎপাদন। একক মালিকের মূলধন ও পরিচালনা ক্ষমতা কম থাকে বলে এটার আয়তনটা ছোটই থাকে, বড় করা সবসময় সম্ভব হয় না। এরপরে আছে পৃথক সত্তাহীনতা। আইন দ্বারা গঠিত হয় না বলে এ ব্যবসায়ের আলাদা কোনো সত্তা নেই। মালিকের সত্তার উপর এটি টিকে থাকে এবং মালিকের নামেই ব্যবসায় সকল লেনদেন সংঘটিত হয়। প্রতিষ্ঠানের কোনো সত্তাই লেনদেনে অংশগ্রহণ করে না, অর্থাৎ পৃথক কোনো সত্তাহীনতা নেই। এরপরে আছে একক মুনাফা। মালিক একাই ব্যবসায়ের মুনাফা ভোগ করে থাকেন। যেহেতু তিনি একাই ব্যবসা গড়ে তোলেন, তবে তিনি প্রাপ্ত মুনাফা থেকে অন্যদের জন্য ব্যয় করতেও পারেন, ইচ্ছা হলে করতেও পারেন, ইচ্ছা হলে নাও করতে পারেন। এরপরে আছে অনিশ্চিত স্থায়িত্ব। যেহেতু একজন মাত্র ব্যক্তি এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং আইনগত কোনো অস্তিত্ব থাকে না বিধায় এটার স্থায়িত্বটা কি সম্পূর্ণ অনিশ্চিত, অর্থাৎ মালিকের ইচ্ছা ও ক্ষমতার উপর এর স্থায়িত্ব নির্ভরশীল। মালিক ইচ্ছা করলে যে কোনো সময় এই ধরনের প্রতিষ্ঠান বা প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন। এরপরে হচ্ছে গোপনীয়তা। মালিক যেহেতু একজন থাকেন, তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাকে অন্য কারোর সাথে আলোচনা করতে হয় না বা শেয়ার করতে হয় না। এই জন্য যে বিজনেস সিক্রেট বা গোপনীয়তাগুলো রক্ষা করা তার পক্ষে সম্ভব হয়। গোপনীয়তাগুলো ফাঁস করার কোনো উপায় থাকে না, ফাঁস হওয়ার কোনো উপায় থাকে না এবং অন্যরা এই গোপনীয় বিষয়গুলো সম্পর্কে জানতে পারে না, এগুলো সম্পূর্ণ গোপনীয়ই থেকে যায়। এরপরে আছে সহজ বিলোপ। এই ব্যবসার বিলোপ সাধন একটু আগে আমি বললাম যে অনিশ্চিত স্থায়িত্বের কারণে যে কোনো সময় বিলোপ সাধন সম্ভব এবং বিলোপ সাধনে আইনের কোনো জটিলতা বা কোনো ধারা মেনে চলতে হয় না। তাই মালিক ইচ্ছে করলে এই ধরনের ব্যবসায় গুটিয়ে ফেলতে পারেন। নিজের প্রয়োজনে ব্যবসা গুটিয়ে ফেলতে চাইলে কোনো আইনগত জটিলতাই তাকে পোহাতে হয় না। এগুলো ছিল এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এছাড়াও এক মালিকানা ব্যবসায়ের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রত্যক্ষ সম্পর্ক, ভোক্তা ক্রেতা সরবরাহকারীদের সাথে একটা প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে, নমনীয়তার সুযোগ থাকে, হিসাব রক্ষণ সহজ হয় বা এটার একটা প্রাচীনত্ব আছে, এটা একদম পৃথিবীর প্রথম ধরনের ব্যবসায়ী সংগঠন, সার্বজনীনতা আছে, অর্থাৎ স্বাধীনভাবে এটি গঠন নিয়ন্ত্রণ করা যায়। তো এতক্ষণ আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেই বৈশিষ্ট্যগুলো আসলে কম বেশি সকল ধরনের ব্যবসায়ী, এক মালিকানা ব্যবসায়ী দেখতে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন পরীক্ষায় উত্তর করবে তখন তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে এবং সৃজনশীল প্রশ্নে
ধরনটা হচ্ছে তোমাদেরকে একটু উদ্দীপক দেওয়া হবে। আমার ধারণা তোমরা এইটা সম্পর্কে কম বেশি জানো, তারপরে একটু বলে দিচ্ছি যে উদ্দীপক দেওয়া হবে এবং উদ্দীপকের আলোকে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো প্রদান করতে হবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে একটা সিচুয়েশন বা একটা অবস্থা তৈরি করে দেওয়া হবে উদ্দীপকের মাধ্যমে এবং সেই অবস্থার সাথে এই যেমন ধরো আমরা যেমন আজকে বৈশিষ্ট্য পড়েছি এইগুলোর কোনোটার মিল আছে কিনা সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো সেই উদ্দীপকের মধ্যে উপস্থিত আছে কিনা এটা জানতে হলে কিন্তু তোমাকে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, প্রতিটা বৈশিষ্ট্য সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি এই বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের বৈশিষ্ট্যের কোনো মিল আছে কিনা সেটা খুঁজে বের করতে পারবে। এই জন্য ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা প্রয়োজন এবং শুধু জানলেই হবে না, আসলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার যে উপায় বা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এটা লেখার যে একটা ধরন সেটাও তোমাদের থাকতে হবে। অর্থাৎ কি শুধু পয়েন্টটা লিখলেই হবে না, এটা যথাযথভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করাটাও তোমার জন্য সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করেছি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। এরপরে আমরা আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। আসলে এক মালিকানা ব্যবসায়ের গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং অবস্থানগত দিক থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হলেও এর অন্যান্য ব্যবসা সংগঠন হতে এর প্রকৃতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং একক মালিকানা ব্যবসায়ের যে প্রচলন ঘটেছিল সেটা কিন্তু এখনো জনপ্রিয়তার সাথেই টিকে আছে। কি কারণে টিকে আছে বা একটা দেশের জন্য একটা দেশের জন্য এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব কতটুকু বা দেশের সামাজিক বা অর্থনৈতিক উন্নয়নে এটা কতটুকু ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। প্রথমে আমরা বলতে পারি সহজ কর্মসংস্থান। সামান্য কিছু মূলধন হলে যে কেউ এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে নিজে কর্মসংস্থান করতে পারে, তাই বর্তমান বিশ্বে আসলে সবচেয়ে বেশি লোক এই এক মালিকানা ব্যবসায়ে জড়িত থেকে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিচ্ছে। এরপরে আছে মূলধনের সঠিক ব্যবহার। প্রতিষ্ঠানের মালিক এককভাবে নিজেই মূলধন বিনিয়োগ করে থাকেন বলে তিনি আন্তরিকতার সাথেই কিন্তু তার ব্যবসাটা পরিচালনা করেন। এর ফলে মূলধনের পরিপূর্ণ এবং সর্বোচ্চ ব্যবহার কিন্তু সম্ভব হয়ে থাকে। সম্পদের সুষম বন্টন। স্বল্প আর্থিক ক্ষমতা সম্পন্ন লোকও এ ব্যবসা পরিচালনা করে নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। ফলে সম্পদ কিন্তু বৃহদায়তন কতিপয় ব্যবসায়ীর হাতে কুক্ষিগত না হয়ে সকল ব্যবসায়ীর মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ সম্পদের সুষম বন্টন সম্ভব হয়। কারো কাছে বেশি, কারো কাছে কম এই অবস্থার তৈরি হয় না। এরপরে আছে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে এককভাবে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে থাকেন। উদ্যোক্তা সৃষ্টি। এক মালিকানা ব্যবসায়ে জড়িত হয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ উৎসাহিত হয়ে কিন্তু আরো বেশি একক বা যৌথ ব্যবসায় গড়ে তোলে। এর ফলে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়। এরপরে আছে মূলধন গঠন। সামান্য মূলধনে ব্যবসা শুরু করা যায় বলে অল্প আয়ের মানুষরা কি করে, তাদের যে সঞ্চয় আছে সেই সঞ্চয়গুলোকে নিয়েই মূলধন গঠন করে এবং বিনিয়োগ করে। এর ফলে দেশের মূলধন গঠনের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে আছে মাথাপিছু আয় বৃদ্ধি। একজন ব্যক্তি যখন ব্যবসায় নিজেকে জড়ায় তখন কিন্তু তার আয় বৃদ্ধি পায়। এইভাবে প্রতিটি ব্যক্তি যখন ব্যবসায় জড়িত হয় তখন তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং মাথাপিছু আয় বৃদ্ধি একটা সময় জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে, যার ফলে কিনা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের পথটা অনেক তাড়াতাড়ি ত্বরান্বিত হয় বা খুব তাড়াতাড়ি তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। এরপরে আছে পরিবর্তনের সামঞ্জস্যতা। সময়ের সাথে সাথে মানুষের রুচি ও চাহিদা দ্রুত পরিবর্তন আসে এবং কেবলমাত্র এক মালিকানা ব্যবসায়ী কিন্তু এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে। এরপরে আছে সরকারি রাজস্ব বৃদ্ধি। আসলে দেশের প্রতিটি জায়গায় বা প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এক মালিকানা ব্যবসা চলছে এবং এগুলো থেকে কিন্তু সরকার প্রচুর রাজস্ব আয় করতে পারে। এর ফলে সরকারের রাজস্ব আয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এরপরে হচ্ছে বৃহদায়তন শিল্পের সহযোগিতা।
বৃহদায়তন শিল্পের সহায়ক শিল্প হিসেবে আসলে এক মালিকানা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। তারা কাঁচামাল সহ বিভিন্ন উপাদান সরবরাহ করে তাদের উৎপাদনের গতিধারাকে অব্যাহত রাখতে সহায়তা করে। এগুলো ছিল মোটামুটি এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। এছাড়াও আরো কিছু গুরুত্ব রয়েছে, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্য। এক মালিকানা ব্যবসার যিনি মালিক তিনি পূর্ণ স্বাধীনতা ভোগ করেন, জনসেবা করতে পারেন, এর মাধ্যমে ক্ষেত্রগত কিছু সুবিধাও তিনি ভোগ করেন। বৃহদায়তন প্রতিষ্ঠান যেসব ক্ষেত্রে গড়ে তোলা যায় না এক মালিকানা ব্যবসায়, সেসব ক্ষেত্রে ব্যবসা চালাতে পারে। দেশের বেকার সমস্যা হ্রাস করতে সহায়তা করেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনে সহায়তা করতে পারেন, মিতব্যয়ী হতে পারেন এবং মিতব্যয়িতা অর্জন করতে পারেন। আসলে এরকম বিভিন্ন গুরুত্বের কারণেই কিন্তু এক মালিকানা ব্যবসা এখনো টিকে আছে। তবে চূড়ান্তভাবে বলা যায় যে নির্ভেজাল, অংশীদার মুক্ত, স্বাধীন ব্যবসা হিসেবে বিশ্বে এক মালিকানা ব্যবসায়ের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং বিজ্ঞান ভিত্তিক পরিচালনা সম্ভব হলে এই এক মালিকানা ব্যবসায়ী কিন্তু অর্থনীতির প্রধান নিয়ামক হতে পারে বলে বিজ্ঞজনেরা মনে করছেন। আমরা এতক্ষণ আলোচনা করেছি এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব। সেই গুরুত্বগুলো কি কি ছিল আমরা যদি একটু রিভাইজ করে আসি। প্রথমে ছিল সহজ কর্মসংস্থান, তারপরে ছিল মূলধনের সঠিক ব্যবহার, সম্পদের সুষম বন্টন, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, উদ্যোক্তা সৃষ্টি, মূলধন গঠন, মাথাপিছু আয় বৃদ্ধি, পরিবর্তনের সামঞ্জস্যতা, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং বৃহদায়তন শিল্পের সহযোগিতা। এই যে গুরুত্ব থেকেই কিন্তু আমরা আসলে বুঝতে পারছি যে এক মালিকানা ব্যবসায় কতটা একটা দেশের অর্থনীতির জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু গুরুত্বপূর্ণ। একটা দেশে সকল ধরনের প্রতিষ্ঠানই থাকবে, কিন্তু তারপরেও বর্তমানে বিশ্বায়নের যুগে এই এক মালিকানা প্রতিষ্ঠানগুলো যে টিকে আছে বা জনপ্রিয় হয়ে আছে, নিশ্চয়ই তার কিছু কারণ আছে। এখন আমরা সেই কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। আসলে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সুসংগঠিত এবং একটা ধারণা হচ্ছে যে যারা যোগ্য তারাই আসলে ব্যবসায় ক্ষেত্রে টিকে থাকবে। তো সেই ক্ষেত্রে বহুজাতিক কোম্পানি যেগুলো আসলে এখন বিশ্ব শাসন করছে বা যেখানে বৃহদায়তন ব্যবসা সংগঠনগুলো অশুভ প্রতিযোগিতার মাধ্যমে এক মালিকানা ব্যবসা অশুভ প্রতিযোগিতার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছে, সেখানে কিন্তু এক মালিকানা ব্যবসা সংগঠনের মতন একটা সীমাবদ্ধ বা প্রায়োগিক একটা সংগঠন যে খুব একটা সুবিধা ভোগ করবে না, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু যুগ যুগান্তরে কিন্তু এই ধারণাটাকে অসার প্রমাণিত করে এক মালিকানা ব্যবসায় এখন পর্যন্ত বর্তমান পৃথিবীতে বৃহদায়তন কারবারের পাশাপাশি এখনো কিন্তু তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। শুধু ব্যবসায় সংগঠনের প্রাচীনতম সদস্য হওয়ার ঐতিহ্য কিংবা সুবিধা নয়, বরং বিভিন্ন যৌক্তিক কারণেই যুগের প্রয়োজনে মিশ্র বা পুঁজিবাদী অর্থনীতিতে এই বৃহদায়কর ব্যবসার প্রতিষ্ঠানের পাশাপাশি এক মালিকানা ব্যবসা কৃতিত্বের সাথে টিকে আছে। এবং এর কারণগুলো কি, এর কারণগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন প্রথমে হচ্ছে সহজ গঠন। পৃথিবীর প্রাচীনতম সহজ প্রকৃতির ব্যবসা সংগঠনই হলো এক মালিকানা ব্যবসা এবং এক মালিকানা ব্যবসা গঠন করা অন্যান্য ব্যবসার চেয়ে সহজ, কারণ এরূপ ব্যবসায় গঠন করতে আইনের আনুষ্ঠানিকতা পালনের প্রয়োজন হয় না। যে কেউ ইচ্ছা করলে এক মালিকানা কারবার গঠন করতে পারে। এরপরে আছে মুনাফার একক ভোগ। এতে অর্জিত মুনাফা মালিকের এককভাবে ভোগের অধিকারী, সে কারণে মালিকের উৎসাহ বেশি থাকে। ফলে মুনাফার একক ভোগের কারণে মালিক কিন্তু মুনাফার আশায় ব্যবসায় সঠিকভাবে পরিচালনা করেন এবং বেশি মনোযোগ দিয়ে পরিচালনা করেন, যার ফলে মুনাফা অর্জনটা সহজ হয়। এরপরে আছে অবস্থানগত সুবিধা। বৃহদায়তন ব্যবসায় যে কোনো স্থানে গড়ে তোলা যায় না। ক্রেতা বা ভোক্তারা শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে বা আনাচে কোনাচে কিন্তু বিক্ষিপ্তভাবে বসবাস করে থাকেন। তাই সকল শ্রেণীর ভোক্তাদের কিন্তু পণ্য এবং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের কোনো বিকল্পই নেই, কারণ এক মালিকানা ব্যবসায় কারবার যে কোনো স্থানে গড়ে তোলা যায়। এরপরে আছে স্বল্প পুঁজির ব্যবসায়। এমন অনেক ব্যবসায় রয়েছে যেখানে বড় ধরনের ঝুঁকি বিনিয়োগের প্রয়োজন হয় না। এছাড়া সকল ব্যবসায়ী অধিক মূলধন বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় আসলে গঠন করতে পারেন না। তাই যাদের কম পুঁজি আছে বা স্বল্প পুঁজি আছে সেসব মানুষ সামান্য মূলধন জোগাড় করে স্বল্প পুঁজির এর ব্যবসায় গঠন করে তাদের জীবিকা অর্জন করে থাকেন। এরপরে আছে
মালিকের স্বাধীনতা। সমাজের প্রতিটি মানুষই কিন্তু স্বাধীনভাবে চলতে চায় এবং জীবন জীবিকার ক্ষেত্রেও কিন্তু তারা স্বাধীনভাবেই চলতে চায় বলে এর মনোভাবই ব্যক্তিকে এক মালিকানা ব্যবসায় গঠনের ক্ষেত্রে আগ্রহী করে তোলে। এই স্বাধীনতা কিন্তু অন্যান্য সংগঠনের মালিকদের থাকে না। অন্যান্য ব্যবসা সংগঠনের মালিকদের কিন্তু এই এক মালিকানা ব্যবসায়ের মালিকের মতো এত স্বাধীনতা তারা ভোগ করতে পারেন না। এরপরে আছে দ্রুত সিদ্ধান্ত। ব্যবসায়ের কার্যপদ্ধতি, নীতিমালা ইত্যাদি যে কোনো ক্ষেত্রে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়, কিন্তু বৃহদায়তন ব্যবসায় তা কিন্তু সবসময় সম্ভব হয় না। তাই যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, অর্থাৎ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেই সকল ক্ষেত্রে আসলে এক মালিকানা ব্যবসার মাধ্যমেই সেই ধরনের ব্যবসা সুসংগঠিত হওয়া উত্তম। কারণ এতে করে মালিককে কারো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয় না বা কারোর সাথে মতের মিল করার প্রয়োজন পড়ে না। এরপরে আছে ক্ষেত্রগত সুবিধা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এমন কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। সেখানে এক মালিকানা ব্যবসা আসলে সবচেয়ে বেশি উপযোগী বলে গণ্য হয়। এই ক্ষেত্রগুলো কি কি হতে পারে? কিছু কিছু ক্ষেত্র রয়েছে, এগুলো আসলে সবসময় এক মালিকানা ব্যবসা সংগঠনের মাধ্যমেই তাদের কাজগুলো সম্পাদন করে থাকে। সেই ক্ষেত্রগুলো কি কি? যেমন যে সকল পণ্যের বাজার সীমিত বা বিশেষ স্থানে কেন্দ্রীভূত থাকে, যে সকল পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল, অর্থাৎ খুব তাড়াতাড়ি চাহিদা পরিবর্তন হয়ে যায়, যে সকল ব্যবসায় ব্যক্তিগত কলাকৌশল এবং দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ রয়েছে, এছাড়াও খুচরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা পচনশীল পণ্যের ক্ষেত্রে, এবং যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, যে সকল ব্যবসায় সীমিত মূলধনের প্রয়োজন হয়, সেই সকল ব্যবসায়ের ক্ষেত্রে আসলে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উপযোগী বলে গণ্য হয়। এরপরে আছে পরিচালনা সুবিধা। অন্যান্য ব্যবসায়ের তুলনায় এক মালিকানাধীন ব্যবসায়ের পরিচালনা খুব সহজ ও ঝামেলাবিহীন। অংশীদারি, যৌথ মূলধনী কোম্পানি ও রাষ্ট্রীয় কারবার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনগত অনেক ঝামেলা রয়েছে, কিন্তু এক মালিকানার ক্ষেত্রে এগুলো নেই। ফলে সংগঠন পরিচালনা করা কিন্তু তুলনামূলকভাবে সহজ। এরপরে আছে ঝুঁকির স্বল্পতা। এক মালিকানা যেহেতু স্বল্প পুঁজির ব্যবসা, ফলে ঝুঁকির পরিমাণও থাকে কম, কিন্তু বড় বড় ব্যবসা সংগঠনে পুঁজি যেমন অধিক থাকে, ঝুঁকির পরিমাণও কিন্তু বেশি থাকে, এবং এই স্বল্প ঝুঁকির কারণেই এক মালিকানাধীন ব্যবসায় কিন্তু আজও বৃহদায়তন কারবারের পাশাপাশি জনপ্রিয়তার সাথে টিকে আছে। এরপরে আছে সহায়ক ব্যবসায়। বৃহদায়তন ব্যবসা সংগঠন টিকে থাকার স্বার্থে এখনো এক মালিকানা ব্যবসায় টিকে আছে। এক মালিকানা কারবারের মাধ্যমে বৃহদায়তন ব্যবসায়ের উপকরণগুলো সংগ্রহ করা হয়, আবার বৃহদায়তন ব্যবসায়ের উৎপাদিত পণ্য কিন্তু চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া হয়। এক মালিকানা ব্যবসায় বৃহদায়তন সংগঠনের সহায়ক হিসেবেই কাজ করে। এরপরে আছে নমনীয়তা। বর্তমানে যুগে আসলে মানুষের চাহিদা এবং রুচি খুব দ্রুতই পরিবর্তন হয়ে যায়, এবং চাহিদা ও রুচির এই যে পরিবর্তন ঘটে, এটা যদি বৃহদায়তন ব্যবসা হয় তবে কিন্তু সেটা মানিয়ে নেওয়া বা সেটা করে নেওয়া খুব একটা কঠিন। এই জন্য বৃহদায়তন ব্যবসায় কিন্তু এই নমনীয়তার অনুপযোগী। তাই নমনীয়তার গুণে গুণান্বিত এক মালিকানা কারবারের পক্ষেই আসলে দ্রুত পরিবর্তনশীল চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়। এরপরে আছে গোপনীয়তা রক্ষা। গোপনীয়তা সকল ব্যবসায়ীরই সাফল্যের চাবিকাঠি। বৃহদায়তন ব্যবসায়ের ব্যাপকতার কারণে গোপনীয়তা বজায় রাখা যায় না, তাই গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের কোনো বিকল্প নেই, কারণ এরূপ কারবারের মালিক একজন বিধায় গোপনীয়তা রক্ষা করা তার পক্ষে সম্ভব হয়। এরপরে আছে অভিযোজন ক্ষমতা। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার একটি অন্যতম প্রধান কারণ হলো কিন্তু এর অভিযোজন ক্ষমতা। কারণ ক্ষুদ্রায়তন ব্যবসায় বিধায় কোনো জায়গায় ব্যবসা অলাভজনক হলে সেটাকে কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়া যায়, কিন্তু কোনো পণ্যের ব্যবসা মন্দ হলে তা পরিবর্তনও করে নেওয়া যায়। কিন্তু বৃহদায়তন কোনো ব্যবসা কিন্তু এভাবে অন্যত্র সরিয়ে নেওয়া বা নতুন করে কোনো পণ্যের ব্যবসা করা বৃহদায়তন সংগঠনের পক্ষে কিছুটা সমস্যার বলবো না, যে এক প্রকার আসলে তাদের জন্য এটা অসম্ভব ব্যাপার। এই জন্য এক মালিকানা সংগঠনগুলোর অভিযোজন ক্ষমতা বেশি হয়, তারা যে কোনো ধরনের পণ্যর ব্যবসার সাথে খাপ খাইয়ে নিতে পারে। তো এতক্ষণ আমরা আলোচনা করেছি আসলে
বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একক মালিকানাধীন ব্যবসায়গুলো টিকে থাকার কারণগুলো আমরা একটু রিভাইজ করে আসি। প্রথমেই ছিল সহজ গঠন, এরপরে ছিল মুনাফার একক ভোগ, অবস্থানগত সুবিধা, স্বল্প পুঁজির ব্যবসায়, মালিকের স্বাধীনতা, দ্রুত সিদ্ধান্ত, ক্ষেত্রগত সুবিধা, পরিচালনার সুবিধা, ঝুঁকির স্বল্পতা, সহায়ক ব্যবসায়, নমনীয়তা, গোপনীয়তা রক্ষা এবং অভিযোজন ক্ষমতা। আসলে পরিশেষে বলা যায় যে প্রাচীন এক মালিকানাধীন ব্যবসায় বৃহদায়তন ব্যবসার সাথে প্রতিযোগিতা করে নয়, আমরা বরং বলবো যে এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে কর্মক্ষেত্রে উপযোগী করে তোলে এবং একটা সার্থক সংগঠন কাঠামো হিসেবে দক্ষতার সাথে টিকে আছে। বৃহদায়তন ব্যবসার সংখ্যা যত বাড়বে, ক্ষুদ্রায়তন ব্যবসার সংখ্যাও কিন্তু জ্যামিতিক হারেই বৃদ্ধি পাবে। তাই বলা যায় যে আসলে যতদিন ব্যবসা থাকবে এক মালিকানা ব্যবসা, ততদিন জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে টিকে থাকবে। এর ফলে অন্যান্য সংগঠন যেমন এই ব্যবসা হতে সহযোগিতা পাবে, তেমনি ভোক্তা এবং ক্রেতারাও কিন্তু এই এক মালিকানা সংগঠনের কারণে ব্যাপকভাবে উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করেছি এক মালিকানা ব্যবসা সংগঠন সম্পর্কে। প্রথমেই আমরা পড়েছি এক মালিকানা ব্যবসা কাকে বলে, এরপরে পড়েছি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এরপরে পড়েছি এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব এবং সবশেষে পড়েছি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একক মালিকানাধীন ব্যবসায় টিকে থাকার কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আসলে ক্লাসের সাথে সরাসরি সংযোগ না থাকলে পড়াশোনায় মনোযোগ বসানো একটু কষ্টকর, কিন্তু আসলে এখন পরিবেশ পরিস্থিতি কিছুই আমাদের অনুকূলে নেই, তাই হয়তো এভাবেই আমাদেরকে কিছুদিন আর অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে। তবে সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, তোমরা বইয়ের সাথে যোগাযোগটা কখনোই হারিয়ে ফেলবে না। বইয়ের সাথে যোগাযোগ থাকলে কিন্তু তুমি পড়াশোনার সাথে থাকতে পারবে বলেই আমি মনে করি। এই জন্য কিছুটা হলেও পড়াশোনার দিকে তোমাদেরকে মনোযোগ দিতে হবে, কারণ আমরা কিন্তু এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমাদের স্বাভাবিক কোনো কাজকর্ম আমরা কিন্তু বাদ দিচ্ছি না, কাজেই পড়াশোনাটাও আমরা কিছুটা এগিয়ে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করব। আমি চেষ্টা করেছি সহজ ভাষায় তোমাদেরকে এই অধ্যায়টা সম্পর্কে বুঝিয়ে বলতে। আজকে এই পর্যন্ত। নিশ্চয়ই এরপরে আরেকটা নতুন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, নতুন অনলাইন ক্লাসে হয়তো তোমাদের সাথে আমার কথা হবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকার চেষ্টা করবে। আর এতক্ষণ পর্যন্ত আমার ক্লাস ধৈর্য ধরে শোনার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।